যা করবে তাড়াতাড়ি করো, কালকে কিন্তু আয়রার গায়ে হলুদ। জাহিদ চৌধুরী কিছু বলার আগে মিনারা বেগম বললেন, কিচ্ছু হবে না, হবে না এই বিয়ে। তুমি কাজীকে বিদায় করো। এই কলঙ্কিত মেয়েকে আমি নিজের ছেলের বউ হিসেবে কিছুতেই মানব না। সিঁড়ির ওপরে দাঁড়ানো ঈশানীর চোখ খিচে বন্ধ করে নিল। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাকে এখন সারা জীবন এক কলঙ্ক বয়ে বেড়াতে হবে? এখানে তার দোষ কোথায়? তবুও সমাজের চোখে সে দোষী। আরহান সিঁড়ির ওপর দাঁড়ানো ঈশানীকে দেখে নিল একবার, তারপর মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলল, তুমি ওকে কলঙ্কিনী কেন বলছো? কারণ? মিনারা বেগম ছেলের ওপর বিরক্ত হলো, তারপরও বলল, তুমি জানো না কেন বলছি? ওর শরীরে পরপুরুষের ছোঁয়া লেগে আছে। এমন মেয়েকে নিয়ে তুমি কিভাবে সংসার করবে? ওর শরীর নষ্ট, ও নষ্ট। মিনা, মুখ সামলে কথা বলো। ধমকে উঠলেন জাহিদ চৌধুরী। আরহান বাবাকে শান্ত করে বলল, সে দেখছে ব্যাপারটা, বলে মায়ের দিকে ফিরল। তারপর আবার শান্ত স্বরে বলল, তাহলে কি এখন ওর মরে যাওয়া উচিত? মিনারা বেগম কপাল কুঁচকে চাইলেন, ভাবছেন এই ছেলে কি বলতে চাইছেন। তারপর প্রত্যুত্তর করলেন, কলঙ্কিত মেয়েরা সমাজে মৃতই, বেঁচে থেকেও মৃত। তবুও এই মেয়ের কলঙ্ক দূর করার প্রস্তাব দিয়েছিল আমার ভাই, তোমাদের পছন্দ হয়নি। এখন এই কলঙ্ক আমি নিজের সংসারে আনবো না, কিছুতেই না। জাহিদ চৌধুরী এবার ক্ষিপ্ত হলেন। মিনারা বেগমকে কিছু বলতে নিলে আরহান বলে উঠল, সে কি নিজেকে নিজে কলঙ্কিত করেছে? আর না নিজে চেয়েছে গিয়ে কলঙ্কিত হয়েছে? তোমাদের সমাজের এসব ঠুনকো নিয়ম রীতিতে তোমরা একটা মেয়ের চরিত্র নিলামে তুলছ। তার ফলাফল কি ভয়ানক হতে পারে ভাবছ? কত মেয়ে তোমাদের সমাজের এসব কটূক্তি শুনে আত্মহত্যা করে, সে খবর জানো? যেখানে দোষটা আদৌ মেয়েটার না, তবুও তোমাদের পুরুষ চাচিত সমাজ সে মেয়েটাকে কথা শোনায়। যেখানে সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায় সে মেয়েটার পাশে তুমি দাঁড়াতে না পারলেও তার বিপক্ষে যেও না। তোমাদের এই আঙুল সেই কাপুরুষের দিকে তাক করা উচিত, বুঝছো? অথচ যে মেয়েটার দিকে আঙুল তুললে সে মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ করেছ। অথচ আজ একটা ছোট্ট ঘটনায় তুমি মেয়েটাকে যা ইচ্ছে বলে যাচ্ছ। তুমি একবারও মেয়েটার মনের কথা ভেবেছ? ওর জায়গায় নিজের মেয়ে হলে পারতে এরকম ব্যবহার করতে? আমি সবসময় গর্ববোধ করতাম তোমাকে আমার মা হিসেবে পেয়ে, অথচ আজ আমার মাথায় নিচু হচ্ছে। মিনারা বেগম করুণ চোখে ছেলের দিকে চাইলেন। ছেলের কথা তাকে বিধ্বস্ত করেছে। এক একটা কথা গিয়ে তার অন্তরে লাগছে। আরহান আবার বলল, আমি বাবার কথা মানিনি। বাবা বলেছিল সমাজের মানুষ ওকে ছেড়ে কথা বলবে না। আমি ভাবিনি সেই সমাজের মানুষের সূচনা আমাদের ঘর থেকেই হবে। তুমি সেসব বস্তা পচা সমাজের মানুষের কাতারে কিভাবে পড়লে মা? তুমি তো আমার ছেলে না? আমাকে তবে তোমায় ভুল ছেড়েছে? আরহানের এক একটি কথা যেন মিনারা বেগমের মা সত্তা কাঁপিয়ে তুলল। ভীষণ কষ্ট পেয়ে ব্যথিত নজরে তাকালো। মুখে কিছু বলতে পারল না, চুপচাপ নিজের রুমে চলে গেল। জাহিদ চৌধুরী ছেলের ঘাড়ে হাত রাখলেন। ছেলের প্রশস্ত কাঁধ চাপড়ে গর্বের সাথে বুক ফুলিয়ে বলল, আমার শিক্ষা বৃথা যায়নি। তারপর আয়রাকে বলল ঈশানীকে নিয়ে নিচে নামতে। ঈশানী নিচে নামলো। চাচুর সামনে দাঁড়িয়ে নত মস্তিষ্কে দাঁড়ালো। নিজের উপরে দ্বন্দ্ব নিচে দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে বলল, চাচু, আমি এই বিয়ে করতে চাই না। ছোট মা ঠিকই বলেছে, আমার কলঙ্ক আমি ওনার গায়ে এই সংসারে এই চৌধুরী বাড়িতে মাখাতে চাই না। জাহিদ চৌধুরী ঈশানীর মাথায় হাত রাখলেন। কিছু বলার আগে আরহান কাজীকে বলল, নিন, বিয়ের কাজ শুরু করুন, দ্রুত শেষ করুন, আমার কিন্তু ঘুম পাচ্ছে। শেষে কথা হাই হাই তুলতে তুলতে বলল, যেন ঈশানীর কথা শুনতেই পায়নি। ঈশানীর চোখ তুলে চাইল আরহানের দিকে। আরহান ভাবলেশীন হয়ে বসে আছে। জাহিদ চৌধুরী ঈশানীর মাথায় হাত বুলিয়ে বলল, চাচ্চুকে বিশ্বাস ও ভরসা করতো। ঈশানী এ পর্যায়ে ডুকরে উঠল। কোনো রকম বলল, এই দুনিয়ায় একমাত্র তুমিই আমার ভরসার জায়গা চাচু। বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি আর ছোট মা আমায় নিজের মতো আদর দিয়ে মানুষ করেছো। তোমাদের ছাড়া আর কে আছে আমার? ছোট মা চায় না চাচু এ বিয়ে এখানেই থামিয়ে দাও। ছোট মা ভীষণ কষ্ট পাবে। হুট করে আরহান এসে ঈশানীর হাত ধরে টানতে লাগলো। ঈশানী অবাক ক্ষেত্রে তাকিয়ে রয়। আরহান তাকে সোফায় তার পাশে বসিয়ে দিয়ে কাজীকে ডেকে বলল, বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। ঈশানীর দিকে তাকিয়ে বলে, বিয়েটা হয়ে যাক,
তারপর সারা রাত কান্নাকাটি করো। আমার ভীষণ ঘুম পেয়েছে। ঈশানী কিং কর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে আছে। জাহিদ চৌধুরী ধমকে বললেন, একটু আগেই না বিয়ে করতে চাইছিলে না? বিয়ে না করার জন্য যুক্তি দিচ্ছিলে, আর এখন বিয়ে করার জন্য মেয়েটাকে কোথাও বলতে দিচ্ছ না? আয়রা ফিক করে হেসে ফেলল। তারপর দৌড়ে নিজের রুমে গিয়ে ওর বিয়ের লাল ওড়না এনে ঈশানীর মাথায় পরিয়ে দিল। এবার একটু বউ বউ লাগছে। আরহান ঈশানীর দিকে চাইল একবার, তারপর বাবার দিকে তাকিয়ে বলল, বারে, তোমার ইচ্ছে পুরোটার জন্য এত রাতে হয়ে কাজে আনলাম, তখন বিয়ে না করে ফ্যাচ ফ্যাচ কান্না শুনবো? অবশ্য কান্না শোনার জন্য বাকিটা সময় পড়ে আছে। আপাতত বিয়ে করা ইম্পর্ট্যান্ট। আপনি শুরু করুন। ঈশানী এবার বিস্মিত হয়ে বসে আছে। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। ঈশানী যেন বুঝতেই পারল না তার বিয়ে হচ্ছে। কাজী যখন তাকে কবুল বলতে বলল তখন তার হুঁশ এলো। সে তৎক্ষণাৎ না করে, কিন্তু জাহিদ চৌধুরীর জেদের কাছে হার মানতে হয় তাকে। অবশেষে সকল অশান্তির অবসান ঘটিয়ে মধ্যরাতে আরহান ঈশানীর বিয়ে হয়। আসলে কি অশান্তির অবসান মিটিয়ে, নাকি নতুন করে কোনো জটিলতা উদ্বেগের কারণ হবে এই বিয়ে? দুটি ভিন্ন মানুষ, ভিন্ন চিন্তাধারা, যাদের মনের মিলনের আগে ভাগ্যর মিল হলো, তারা কি পারবে নিজেদের মনের মিল ঘটাতে? এটা কি নতুন জীবনের সূচনা, নাকি ভবিষ্যৎ তাদের জন্য ভেবে রেখেছে অন্য কিছু? দিনটা শুক্রবার, একটি রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। দিনটিকে আরও বেশি সুন্দর, স্নিগ্ধ, কাল্পনিক লাগছে আয়রার কাছে। লাগবে না বা কেন? আজ তার প্রণয়ের পূর্ণতার দিন, তার অনুরাগ, কামনা, হৃদয়, অনুভূতি ও আকাঙ্ক্ষা পূরণের দিন। তার কল্পলোকের কল্প পুরুষকে সে নিজের করে পাবে। তার হৃদয়ে এক শীতল স্রোত বয়ে যায়। এই পথটা মোটেও সহজ ছিল না। নিজের ভার্সিটি লেকচারকে পটানোর কি চারটিখানি কথা, মুচকি মুচকি হেসে এসবই ভাবছিল আয়রা। তখনই মিনারা বেগম প্রবেশ করলেন, হাতে তার খাবারের প্লেটে সাজানো অল্প কিছু খিচুড়ি। তিনি এসে মেয়ের পাশে বসলেন। খিচুড়ির মাংসের ঝোল মাখাতে মাখাতে বললেন, নেহা কর। কবে আবার তোকে নিজের হাতে খাওয়ানোর সুযোগ হয় কে জানে। তুই তো আমার হাতে ছাড়া খেতেই চাস না। ও বাড়িতে গিয়ে একদম অনিয়ম করবি না, নিজের যত্ন নিবি, শ্বশুর শাশুড়ি বরের কথা শুনবি। আয়রার চোখে পানি চলে এলো। মিনারা বেগম নিজেও কেঁদে দিলেন এ পর্যায়ে। তবু মেয়েকে মিছে রাগ দেখিয়ে বলল, খাবার প্লেটে বসে কাঁদতে নেই বলছি না আগে? কাঁদছিস কেন পাগল মেয়ে? আয়রা এবার মাকে জড়িয়ে ধরল, কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, মা, আমি বিয়ে করব না, তুমি ওদের না করে দাও। তোমাকে ছাড়া, বাবাকে ছাড়া, ভাইয়াকে ছাড়া, ঈশানীকে ছাড়া কি করে থাকবো আমি? একটুও পারবো না মা, আমি করব না বিয়ে। মিনারা বেগম হাসলেন মেয়ের পাগলামিতে, কপালে চুমো খেয়ে বললেন, শোনো পাগল মেয়ের কথা, প্রতিটি মেয়েকেই অন্যের ঘরে যেতে হবে। নিজ ঘর পরিবার ছেড়ে অন্যের ঘর পরিবারকে আপন করে নিতে হয়, এটাই নিয়ম। সেখানে তোর জন্য অনেক সুখ অপেক্ষা করে আছে মা। ইয়াসিন তোকে ভীষণ ভালোবাসে, ইয়াসিন তোকে ভীষণ ভালোবাসে। ও তোকে ভালো রাখবে, আমার বিশ্বাস। তখন আর আমাদের মনেই পড়বে না। আর একটু লজ্জা পেল। পরক্ষণে কল্পপুরুষের কথা মনে করে হৃদয়ে শান্তি অনুভব করল। আবার পরিবারের কথা মনে করে বিষাদ ছেয়ে যায়। এক অন্যরকম অনুভূতির সাথে পরিচয় হলো আয়রার, যেখানে আছে পূর্ণতা, সুখ ও ফেলে আসা অতীতের স্মৃতি, বিষাদ। জুম্মার পরপরে বরপক্ষ রওনা দিয়েছে, কিন্তু ঢাকা শহরের অসহ্য জ্যামে উত্তরা থেকে ধানমন্ডি আসতে সময় নিয়েছে 3.5 ঘন্টা। চৌধুরী বাড়ির সামনে বরের গাড়ি থামতেই চারদিকে ছড়িয়ে পড়ল, বর এসেছে, বর এসেছে। আয়রা খামচে ধরল ঈশানীর হাত। তার বুক ধুকধুক করছে, শরীর কাঁপছে, কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। ঈশানী চাইল আয়রা মেয়েটার মুখে একটা লাজুক তৃপ্তির হাসি, অথচ চোখ জুড়ে যেন কত ভয়, বিব্রত বোধ, লজ্জা মাখা। ঈশানী ভাবল, ভালোবাসার মানুষকে বিয়ে করার অনুভূতি বোধ হয় এরকমই। ঈশানী উদার চোখে চাইল জানালা ভেদ করে সেই আকাশ পানে। সাদা মেঘগুলো কালো বর্ণে রূপান্তরিত হয়েছে, থেকে থেকে বাতাস ছাড়ছে, হয়তো রাত্রে বৃষ্টি হবে। কিছুক্ষণ পর কাজী সহ রুমে প্রবেশ করে জাহিদ চৌধুরী, মিনারা বেগম, আরও কিছুজন।
মিনারা বেগম এসে বসেন মেয়ের পাশে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাত নেয় নিজের হাতের মুঠোয়। আয়রার প্রচণ্ড কান্না পায়। এরপর কাজী সাহেব আয়রার স্বাক্ষর নিতে কাবিননামা এগিয়ে দেয়। কাপা হাতে কলম নেয়, কিছুক্ষণ সময় নিয়ে কাপা কাপা হাতে সাইন করে। এরপর ধর্মীয় নিয়ম অনুযায়ী কাজী কবুল বলতে বলে। আয়রা এবার ডুকরে কেঁদে ওঠে। মিনারা বেগম মেয়েকে জড়িয়ে নেয়। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছুটা শান্ত হলে আয়রা ক্ষীণ কণ্ঠে বলে, কবুল। সকলে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কাজী এবার যায় ছেলের কাছে। ইয়াসিনকে সাইন করতে দিলে সে সঙ্গে সঙ্গে সাইন করে দেয় এবং তখনই কবুলও বলে ফেলে। এক দফা হাসি রোল পড়ে যায় চারদিকে। ইয়াসিন মোটো বিব্রত হলো না, বরং বিয়ের এত নিয়ম কানুনে বিরক্ত হলো। এখনও সে তার প্রাণ নাসিনীকে দেখেনি। তার অস্থির লাগছে। এত সব নিয়মের মধ্যে তার ধৈর্য আর কুলাচ্ছে না যেন। ইয়াসিনের বিয়ে পড়ানো হলে কাজে আবার যায় ঈশানীর কাছে। আরহান ঈশানীর রেজিস্ট্রি বিয়ে সেদিন রাতে হয়েছিল। যদিও ঈশানীর 18 বছর না হওয়া নিয়ে কাজী দনমনা করছিল, কিন্তু কিছু টাকা দেওয়া সে সেটাও করে দেয়। আর শুধু ধর্মীয় মতে কবুল পড়ানো হবে। জাহিদ চৌধুরী গিয়ে দাঁড়ালো ঈশানীর পাশে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু বলতে নিলে মিনারা বেগম আসে, এসে ঈশানীর পাশে বসে। মেয়েটাকে আগলে নেয়। ঈশানীকে ছোট মাকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। জাহিদ চৌধুরী খুশি হয়। সে জানতো তার মিনা কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারবে না। স্ত্রীর প্রতি তার ভালোবাসার সম্মান আরও বেড়ে যায়। মিনারা বেগম ঈশানীর চোখে পানি মুছিয়ে দিলেন। তারপর গম্ভীর বললেন, আমি এখানে এখন তোর ছোট মা হয়ে এসেছি। নিজের মেয়ের বিয়েতে মেয়েকে আগলে নিতে হবে। তবে আরহানের মা হিসেবে আমি এখনো তোকে নিজের ছেলের বউ বলে মানিনি। কখনোই মানতে পারবো কি না জানি না, তবে ছোট মাকে তুই সবসময় পাশে পাবি। ঈশানী জড়িয়ে ধরল মিনারা বেগমকে। তারপর কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার ছোট মা হয়েই থাকো ছোট মা। তুমি যখন এভাবে আমায় জড়িয়ে ধরো, আমি তোমার মাঝে আমার মাকে খুঁজে পাই। কোনো কিছু লাগবে না আমার। তুমি আমাকে আগের মতো শুধু ভালোবাসো। জাহিদ চৌধুরী মিনারা বেগমের কাঁধে হাত রাখলেন। তারপর বললেন, কাজী বসে আছে তো? মিনারা বেগম নিজেও চোখ মুছলেন। ঈশানীর কবুল বলার জন্য বললেন। ঈশানী কিছুটা সময় নিয়ে কবুল বলে। সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আরহানের কাছে যায় এবার। আরহানও বেশি সময় নেয় না। কবুল বলে সম্পূর্ণ করে নিজের বিয়ে। আবদ্ধ হয় বিবাহ নামক পবিত্র বন্ধনে। জড়িয়ে চায় সারা জীবনের জন্য। ভালোবাসার মানুষকে বিয়ে করা যতটা আনন্দের, সুখের, তৃপ্তির, অথচ বিদায় জিনিসটা ততটা হৃদয় বিদারক। জাহিদ চৌধুরী ইয়াসিনের হাত ধরে ভারী কণ্ঠে বলে, আমার কলিজার টুকরা তোমাকে দিচ্ছি বাবা, আমার রাজকন্যা। আগলে রেখো, যত্নে রেখো। তোমার কাছে আমার কোনো চাওয়া নেই, আমার মেয়ের সুখ ছাড়া। ইয়াসিন শ্বশুরের হাত নিজের মুঠোয় নিল। এবার আস্থা দিতে বলল, চিন্তা করবেন না, আপনার রাজকন্যা আমার কাছে রাজকুমারী হয়ে থাকবে। অভিযোগ করা কোনো সুযোগই পাবে না ইনশাল্লাহ। আয়রা কেঁদে যাচ্ছে। একবার মাকে জড়িয়ে ধরে কাঁদছে, ঈশানীকে জড়িয়ে ধরে কাঁদছে। ঈশানী নিজেও বউ সাজে আয়রাকে জড়িয়ে ধরে কাঁদছে। তার খুব কষ্ট হচ্ছে। জাহিদ চৌধুরীকে দেখে বুকে হামলে পড়ে আয়রা। বাবার পাঞ্জাবি ধরে কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো বলে সে যাবে না। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বরের কাছে নিয়ে যেতে লাগে। আয়রা দূরে দাঁড়ানো আরহানকে দেখতে পেয়ে বাবার হাত ছাড়িয়ে ছুটে যায় ভাইয়ের কাছে। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরহান চোখেও পানি আটকে রাখতে পারছিল না বলে দূরে ছিল। তার ছোট্ট পাগলি বোনটা কত বড় হয়ে গেছে। আজ তার বিয়ে, চলে যাচ্ছে অন্যের ঘরে। আয়রা ভাইকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। হাত উঁচু করে পাঞ্জাবির হাতার অংশ দিয়ে চোখ মোছে। তারপর আয়রাকে সোজা নিয়ে যায় বরের সামনে। আয়রার হাত ইয়াসিনের হাতে দিয়ে বলে, এ বাড়ির সবচেয়ে দামি সম্পদ তোমায় দিচ্ছি, অবহেলা করো না কখনো। ওর ছেলে মানুষই পাগলামি মানিয়ে নিও। আমার বোন আমার কাছে ছোট্ট পুতুলের মতো। আমার পুতুলের গায়ে যেন একটা আঁচড় না লাগে, দুঃখের বাতাসও যেন না লাগে। ইয়াসিন হেসে ফেলল, আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না ভাই, আপনার বোন কখনো অবহেলিত হবে না। আমার কাছে সবসময় সুখী হয়েই থাকবে।
আরহান ইয়াসিনের পিঠে চাপড় মারল। বরপক্ষ আয়রাকে নিয়ে বেরিয়ে পড়ল। আয়রা চলল নিজের চিরচেনা পরিচিতি সেই ঘরের মানুষ, সেই ঘরে ঘ্রাণ, মায়ের হাতের রান্না, বাবার আহ্লাদ, ভাইয়ের শাসন ও ঈশানীর ভালোবাসা রেখে নিজের প্রণয় পুরুষের হাত ধরে নতুন জগৎ সাজাতে। ইয়াসিনদের বাড়িতে পৌঁছে সকল নিয়ম নীতি ও রীতিনীতি মানতে মানতে বেশ রাত হয়েছে। ঘড়ির কাঁটা এখন 11টায়। আর আগে সবে ইয়াসিনের ঘরে রেখে গেছে কিছু মেয়ে, সম্পর্কে কয়েকজন তার যা হয়, কয়েকজন ননদ বোধ হয়। কানে কানে বলে গেছে অনেক অসভ্য কথা। আয়রা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তারা হেসে চলে যায়। রুম নিস্তব্ধ হলে সে চোখ তুলে যায়। আজ প্রথমবার সে ইয়াসিনের রুমে এসেছে। রুমটা ছিমছাম সুন্দর। রুমে লাগানো বেলকনি বেশি পছন্দ হয়েছে। নীরব চোখে পর্যবেক্ষণ করছিল তার আর ইয়াসিনের কক্ষ। হ্যাঁ, তাদের নিজস্ব কক্ষ, নিজস্ব মানুষটার সাথে এই ঘরের স্বপ্ন বুনবে সে। তখনই দরজা ঠেলে প্রবেশ করে ইয়াসিন। আয়রা দ্রুত ঘোমটা নামিয়ে দেয়। ইয়াসিন এসে ঠায় দাঁড়িয়ে রয়, কোনো কথা বলে না, এগিয়েও আসে না। 5 মিনিট ধরে রুমে কোনো সারা শব্দ না পেয়ে আয়রা কৌতূহলী ঘোমটা তোলে। সঙ্গে সঙ্গে শৈলের শীতল স্রোত বয়ে যায়। একজোড়া তৃষ্ণার্ত চোখ ঈগল পাখির ন্যায় চেয়ে যেন কত বছরের তৃষ্ণা মিঠা না আসে। এগিয়ে যায় আয়রার দিকে। আয়রার পাশে বসে বলে, আজ আমার রুম প্রত্যক্ষ পূর্ণতা পেল। আমার হৃদয় শীতলকারী আমার কক্ষে, আমার বিছানায় বসে আছে। আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। আমার সকল চাওয়া তোমাকে পাওয়ার সাথে পূর্ণতা পেল। আয়রা তৃপ্তির হাসি হাসল। মন কুঠিরে যেন এক পশলা বৃষ্টি হয়ে গেল। শীতলতা অনুভব করলো, মুখে কিছু বলতে পারল না। শুধু চেয়ে রইল সেই কালো মণিজোড়ার মায়ায়। এখানে সকল রহস্য, এই চোখের রহস্য ভেদ করতে অক্ষম সে। ইয়াসিন আয়রার হাত ধরে বলল, পোশাক পাল্টে অজু করে আসো যান। দুজনা আল্লাহর অনুগত পালন করে এই রাত আমাদের দুজনা জীবন শুরু করব। আয়রা মাথা ঝাঁকিয়ে মেনে নেয়। সুটকেস থেকে একটি সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে যায়। ফুলে সজ্জিত বিছানায় বসে আছে ঈশানী। মাথায় তার এক হাত ঘুমটা। দুজন মহিলা তাকে এই ঘরে দিয়ে গেছে প্রায় ঘন্টা খানেক হয়। যাওয়ার আগে অদ্ভুত সব কথা বলে ভয় ঢুকিয়ে গেছে ঈশানীর মনে। দ্রুদ্রু বুকে সে অপেক্ষা করছে আরহানের। মহিলা দুজন বলছে স্বামী আসার আগে এখান থেকে যেন না ওঠে। সেও বাধ্য মেয়ের মতো কথা শুনছে। বসে বসে অপেক্ষা করতে করতে ফিরে গেল সে গতকাল সন্ধ্যায়, যখন পায়ে ব্যথা পেয়ে আরহান তাকে নিজের রুমে নিয়ে আসে। ঈশানীর পায়ের ব্যান্ডেজ করার সময় ঈশানী জিজ্ঞেস করেছিল আরহানকে,